কি অবস্থা বাচ্চা কাচ্চারা? আজকে আমরা এটা লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল আসলে, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে আসলে আমরা লাইভ ক্লাসটা কয়েকবার আমরা কন্টিনিউ করার চেষ্টা করেছিলাম, কিন্তু হলো না। আচ্ছা, কিছু করার নেই। এখন তোমরা হচ্ছে এটা রেকর্ডেড ভার্সন, এটা তোমরা এটা একটু কষ্ট করে দেখে নিও। আচ্ছা, এখন আসো আমরা গতদিন রাসায়নিক বিক্রিয়ার আমরা 100-র মতো এমসিকিউ সলভ করেছিলাম। আজকে আমরা রাসায়নিক বিক্রিয়ার উপরে আহ, মোটামুটি কিছু সিকিউ সলভ করব, দেখা যাক কি হয়। আচ্ছা, এর মধ্যে একটা কথা বলে রাখি, তোমরা যারা হচ্ছে এবার এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু একটু সিস্টেমেটিক চেঞ্জ আছে। আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, আমাদের তখন কোনো শর্ট কোশ্চেন ছিল না। 2 মার্কের যে শর্ট কোশ্চেন মানে সংক্ষিপ্ত কোশ্চেন, ওই সংক্ষিপ্ত কোশ্চেনে আমাদের অ্যান্সার করা লাগতো না। তো এখন তোমাদের যেহেতু ওই সংক্ষিপ্ত কোশ্চেনগুলো অ্যান্সার করা লাগতেছে, তো তোমরা কি করবা, যে এখানে 2 মার্কের যেসব কোশ্চেনগুলো আমরা সলভ করব না, এটা ছাড়াও এখানে ধরো কোনো সিকিউ নাই, আমি হচ্ছে ওই সিকিউ গুলো হচ্ছে লিখে দিব। ঠিক আছে? তো যার কারণে হবে কি, তোমরা ওই জিনিসগুলো যদি পড়ো, আশা করা যায় মোটামুটি কমন পাওয়া যাবে। বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, আসো। চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া। এটা নিয়ে আর কি বলবো। আচ্ছা, এবার আসো আমাদের ফার্স্ট এমসিকিউ, সরি সিকিউ। আচ্ছা, এখন এখানে বেশ কিছু জিনিসপত্র আছে। আচ্ছা, আমরা শর্টকাটে এর আগে একটু কিছু কথা বলে নিই। আচ্ছা, আগে একটু কিছু কথা বলে নিই। জারণ বিজারণ, জারণ মান নির্ণয়, জারণ সংখ্যা নির্ণয়, তারপর হচ্ছে আরো লা সাথে লিয়ে নীতি, এগুলো নিয়ে আমরা একটু কথা বলে নিই। আমি সিকিউ ক্লাসেও এইগুলো নিয়ে একটু কথা বলেছিলাম। তো যাই হোক, এখন যেহেতু এটা এমসিকিউ ক্লাসে একটু কথা বলেছিলাম, এখন যেহেতু এটা সিকিউ ক্লাস, তো আমরা চেষ্টা করবো আবার একটু কথাবার্তা বলে, যেন বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে এরপর আমি না দেখাইলেও তুমি পারবা ভাইয়া। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা জারণ মান বা জারণ সংখ্যা। আমরা সাধারণত জারণ মান বা জারণ সংখ্যার সংজ্ঞা আসে যে ধাতু যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে ধাতু কি ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করে ধাতু কি করবে, ক্যাটায়ন উৎপন্ন করবে, আর অধাতু কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। তো ইলেকট্রন গ্রহণ করে অধাতু কি করবে, অ্যানায়ন উৎপন্ন করবে। এই ধাতু যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন উৎপন্ন করে, বা অধাতু যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন উৎপন্ন করে, আহ ধাতু যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে ক্যাটায়ন আর অ্যানায়ন উৎপন্ন করে, সেটাকে আমরা জারণ মান বা জারণ সংখ্যা বলতেছি। আচ্ছা, একটু গেল। এখন জারণ মান বা জারণ সংখ্যা নির্ণয়ের যে নিয়মটা, এই নিয়মটা আমরা একটু দেখি। আচ্ছা, আসো। জারণ মান বা জারণ সংখ্যা নির্ণয়ের নিয়মে আমি হচ্ছে কয়েকটা হচ্ছে একটু লিখে দেই। আচ্ছা, এখন আমাদের একটু মনে রাখতে হবে, গ্রুপ ওয়ানে কারা কারা আছে ভাইয়া? গ্রুপ 1-এ আছে হাইড্রোজেন বাদ। কেন হাইড্রোজেন বাদ? হাইড্রোজেনের হিসাবটা আমি একটু পরে আসতেছি। হাইড্রোজেনের হিসাবটা, হাইড্রোজেনকে পর্যায় সারণীতে আমাদের যে প্রতিজ্ঞা চ্যানেলটা আছে ইউটিউবে, ওখানেও দেখবা হাইড্রোজেনের পর্যায় সারণীর চ্যাপ্টারটা যখন আমি পড়ানো হয়েছিল, তখন আমরা বলেছিলাম যে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়। কারণ কি, ওকে আমি না মানে এটা একটা পর্যায় সারণীর সীমাবদ্ধতা। আমরা তো চ্যাপ্টারে যখন পড়ি যে পর্যায় সারণীর খালি সুবিধা আর সুবিধা পড়তেছি, কন্টিনিউয়াসলি সুবিধা, এই সুবিধা ওই সুবিধা, এরকম অনেক সুবিধা পড়তেছি। কিন্তু এই যে হাইড্রোজেনের রিপ্লেসমেন্টটা, হাইড্রোজেনকে আসলে কোথায় বসালে ওর ধর্মগুলো ম্যাচ করবে, এইটা এখন পর্যন্ত আমরা পর্যায় সারণীতে বসাতে পারিনি। তো এইগুলো হচ্ছে হাইড্রোজেন মানে পর্যায় সারণীর একটু সীমাবদ্ধতা। এই পর্যায় সারণীর যদি সীমাবদ্ধতা আসে, যদিও সীমাবদ্ধতা আসে না, পর্যায় সারণীর সুবিধা এই কোশ্চেনটা বেশি আসে। তারপরেও যদি সীমাবদ্ধতা আসে বা কেউ যদি জিজ্ঞেস করে তোমাকে পর্যায় সারণীর সীমাবদ্ধতা কি, তখন তুমি বলে দিতে পারবো। আচ্ছা, হাইড্রোজেন বাদ দিলাম। হাইড্রোজেন বাদ দেওয়ার পরে কে আছে ভাইয়া? আচ্ছা, এগুলো হচ্ছে আমার গ্রুপ 1-এর মৌল। গ্রুপ 1-এর মৌলর গুলোর জারণ সংখ্যা বা জারণ মান কত হবে? জারণ সংখ্যা বা জারণ মান হবে +1। আচ্ছা, এরপর আসো আমরা হচ্ছে 2 নাম্বার পয়েন্টে যাই। গ্রুপ 2-এর মৌল যারা যারা আছে, তাদের জারণ মান বা জারণ সংখ্যা হবে +2। আচ্ছা, আমাদের একটু হুম
আচ্ছা, এরপর আসো আমরা হচ্ছে 3 নাম্বার পয়েন্টে যাই। 3 নাম্বার, হ্যালোজেন। হ্যালোজেনে যারা যারা আছে, হ্যালোজেন, হ্যালোজেন কি করে ভাই? হ্যালোজেনের প্রত্যেকটা কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা কি অধাতু না? এই অধাতুগুলো কি করবে? ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি ওদের বেশি। তার মানে হ্যালোজেন, হ্যালোজেনের জারণ মান কত? হ্যালোজেনের জারণ মান হচ্ছে -1। এরপর আসো ভাইয়া 4 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের যে হাইড্রোজেন, হাইড্রোজেন ধাতুর সাথে যুক্ত হলে কি হবে? আমি হাইড্রোজেন একটু শর্টকাটে লিখি। হাইড্রোজেন যদি ধাতুর সাথে, ধাতু বা হচ্ছে হাইড্রোজেন যদি ধাতু বা মেটালের সাথে যুক্ত হয়, তখন হাইড্রোজেনের জারণ মান কত হবে? -1। আচ্ছা, হাইড্রোজেন যদি অধাতুর সাথে যুক্ত হয়, হাইড্রোজেন নন মেটালের সাথে যুক্ত হয়, তখন হাইড্রোজেনের জারণ মান কত হবে ভাইয়া? +1। ঠিক আছে, একটু আশা করা যায় আমরা বুঝতে পারছি। আচ্ছা, এইবার আসো, এবার আসো হাইড্রোজেনের কথা গেল। আচ্ছা, অক্সিজেনের কথা। এবার আসো 5 নাম্বার পয়েন্ট, আমাদের অক্সিজেনের জারণ মান। অক্সিজেনের জারণ মান কত হবে ভাইয়া? অক্সিজেনের জারণ মান, অক্সিজেনের জারণ মান সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে -2। ঠিক আছে, কিছু এক্সেপশন আছে অক্সিজেনের ক্ষেত্রে, কিছু এক্সেপশন আছে। এক্সেপশন গুলা কি কি? অক্সিজেনের ক্ষেত্রে এক্সেপশন হচ্ছে যদি অক্সিজেনের পার অক্সাইড হয়। পার অক্সাইড, পার অক্সাইড কারা কারা? যেমন এক্সাম্পল দেই, হাইড্রোজেন পার অক্সাইড, পটাশিয়াম পার অক্সাইড, তারপর হচ্ছে সোডিয়াম পার অক্সাইড। এইসব পার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান কত হবে ভাইয়া? অক্সিজেনের জারণ মান হবে -1। আচ্ছা, এখন যদি সুপার অক্সাইড হয়, সুপার অক্সাইড কি? সুপার অক্সাইডের এক্সাম্পল ধরো KO2, Na O2। সুপার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান কত হবে ভাইয়া? -1/2। আর একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হচ্ছে কি ভাইয়া? ব্যতিক্রম হচ্ছে, আচ্ছা, ব্যতিক্রম হচ্ছে অক্সিজেন ফ্লোরাইড। অক্সিজেন ফ্লোরাইড, অক্সিজেন ফ্লোরাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান কত? +2। আচ্ছা, আশা করা যায় তোমরা এটুক পর্যন্ত বুঝতে পেরেছো যে এইটুকু নলেজ আমাদের যদি থাকে, আমরা আশা করা যায় আহ মোটামুটি জারণ মান বা জারণ সংখ্যা নির্ণয়ে আমাদের আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা টপিক একটু মাথায় রাখবা, যে সকল মুক্ত মৌলের জারণ মান 0। এটা হচ্ছে একটু মাথায় রাখবা, সকল মুক্ত মৌলের। আচ্ছা, গততে আমরা 5টা, এবার 6 নাম্বার, সকল মুক্ত মৌলের জারণ মান 0। সকল মুক্ত মৌলের জারণ মান 0। আরেকটা পয়েন্ট মনে রাখবা, যৌগে মৌল সমূহের জারণ মানের সমষ্টি জারণ মানের সমষ্টি 0। আচ্ছা, আমার হাতের লেখাটা অতটা একটু ভালো না,
আশা করা যায় তোমরা বুঝতে পারবে না। দাঁড়াও একটু আমি চেক করি। সকল মুক্ত মৌলে জারণ মানের, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আশা করা যায় এটা বুঝতে পারবা। আচ্ছা এরপর আসো, আরো কয়েকটা পয়েন্ট লেখাই দিই। আচ্ছা, জারণ মান ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ অথবা শূন্য হতে পারে। যোজনী আর জারণ মানে এটা মাঝে মধ্যে এমসিকিউতে আসে। আমি এমসিকিউ ক্লাসের সময় একটা কথা বলেছিলাম যে জারণ মান আর যোজনীর মধ্যে মাঝে মধ্যে মানে সিমিলারিটিস এর ডিসিমিলারিটিস এগুলা দেখতে চায়। এখন জারণ মান কখন, এই যে যৌগে কোনো একটা মৌলের জারণ মানের জারণ মান শূন্য হতে পারে, এই যে সকল মুক্ত মৌলের জারণ মান শূন্য, ওখানে শূন্য হতে পারে। কিন্তু যখন ওটা যোজনী হবে, যোজনী কখনোই পৃথিবীতে যতগুলো মৌল আছে সবগুলোর যোজনী যদি থাকে, যোজনী কখনো শূন্য হবে না, যোজনী কখনো শূন্য হতে পারে না, এবং যোজনী কখনো ভগ্নাংশ হতে পারে না, যোজনী কখনো ঋণাত্মক হতে পারে না। কিন্তু জারণ মান কিন্তু এটা না। জারণ মানের ক্ষেত্রে কি হবে, জারণ মান ধনাত্মক, ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ, ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ অথবা শূন্য হতে পারে। আচ্ছা, এরপরে আমরা পরের পয়েন্টটা যাই। এরপরের পয়েন্ট হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ অথবা শূন্য হতে পারে। লাস্ট পয়েন্ট হচ্ছে সর্বোচ্চ জারণ মান কত হবে। হাইয়েস্ট ভ্যালু হতে পারে 7 +-7 কিছু একটা হবে, +-7 কিছু। আচ্ছা, হাইয়েস্ট বা লোয়েস্ট। আচ্ছা, এটুক পর্যন্ত আমরা বলতে পারি। আচ্ছা, এরপরে আসো, এরপরে আমরা আরেকটা কাজ করি। এখন আমরা হচ্ছে জারণ মান যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা কিছু জারণ মান নির্ণয় করার, এটা 2 মার্কের কোশ্চেনে, আমি আগেও বলে দিচ্ছি 2 মার্কের কোশ্চেনে এই জিনিসটা খুব খুব বেশি আসবে ভাইয়া। এই 2 মার্কের জিনিসে এই জিনিসগুলো খুব বেশি আসে, এই কারণে এই জিনিসগুলো একটু পড়ে যেতে হবে। ঠিক আছে, মানে দেখা যাবে যে তুমি হচ্ছে অ্যান্সার করতে চাইতেছো না, আবার এই জিনিসটা এত পরিমাণে বেশি আসে, তুমি যে কোনো মুহূর্তে চাইলেই হচ্ছে মানে অন্যান্য সময় রিটেনে কোশ্চেন লিখতে লিখতে অনেক সময় প্রয়োজন হয় না। এইটা জাস্ট হচ্ছে ম্যাথমেটিক্যাল নলেজ, তুমি হচ্ছে ম্যাথ করে দিবা, নাম্বার পেয়ে যাবে 2-2। ঠিক আছে, এটাতে কোনো ঝামেলাই নেই। ঠিক আছে, আচ্ছা তোমরা চেষ্টা করবা অবশ্যই, যদি এই চ্যাপ্টার থেকে সিকিউ অ্যান্সার না করো, কারণ অনেকেই হচ্ছে জারণ বিজারণে অনেকেই একটু ঘাপলা করে। তো যাই হোক, এখন তোমরা যদি জারণ বিজারণ আজকে আমরা ক্লাসটা নিব, তো জারণ বিজারণ আশা করা যায় কোনো সমস্যা থাকবে না, কিন্তু তারপরেও যদি কেউ কেউ এই চ্যাপ্টারটা স্কিপ করতে চাও, দেন তোমাদের হচ্ছে অবশ্যই অন্তত জারণ মান বা জারণ সংখ্যা যেটা আছে সেটা দেখে যাওয়া, তাহলে অন্তত 2 মার্কের সংক্ষিপ্ত কোশ্চেন যেগুলো আছে সেগুলো অ্যান্সার করতে পারবা খুব ভালোভাবে। আচ্ছা, এখন সবার পরিচিত মৌল, কি বলো, মৌল না যৌগ, কি বলতেছি। আচ্ছা, আচ্ছা, সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, সালফিউরিক অ্যাসিডের আমরা হচ্ছে গিয়ে কি নির্ণয় করব, জারণ মান বা জারণ সংখ্যা নির্ণয় করব। কেন্দ্রীয় মৌল, এটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম। আর এইটাকে বলি হচ্ছে, এইগুলাকে বলি পিএ, পেরিফেরাল অ্যাটম। ঠিক আছে, আচ্ছা, পেরিফেরাল অ্যাটম মানে হচ্ছে সীমান্তবর্তী যেসব মৌলগুলো থাকে সেগুলোকে আমরা বলি পেরিফেরাল অ্যাটম, মানে অ্যাটমগুলো যেগুলো থাকে। আর সেন্ট্রাল মানে সেন্ট্রালি ও যে ওর সেন্ট্রাল অ্যাটম চেনার সবচেয়ে বেস্ট ওয়ে কি, সেন্ট্রাল অ্যাটম চিনবা হচ্ছে যার জারণ মান বা জারণ সংখ্যা ওই যৌগটাতে সবচেয়ে বেশি, সেই হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। আচ্ছা, আচ্ছা এখন আসো হাইড্রোজেন, এগুলো কি কিসের সাথে যুক্ত, ধাতুর সাথে যুক্ত না অধাতুর সাথে যুক্ত? ভাই অধাতুর সাথে যুক্ত, তার মানে হাইড্রোজেনের জারণ মান কত হবে, +1। আচ্ছা, হাইড্রোজেন আছে কয়টা ভাইয়া, হাইড্রোজেন আছে 2টা, লিখলাম 2টা। সালফারেটটা, সালফারেটটা আমরা ধরে নিই সেন্ট্রাল অ্যাটমটাকে আমরা সবসময় এক্স ধরে নিব। তোমরা আরেকটু কথা লিখো যে যৌগে মৌল সময়ের জারণ মানের সমষ্টি শূন্য, এইসব মানে দেয়া আছে দিয়ে এইসব জিনিসপত্রগুলো লিখবা। ঠিক আছে, আচ্ছা এখন তারপর হচ্ছে এক্স ইন্টু সালফার আছে একটা, অক্সিজেন, অক্সিজেনের হচ্ছে -2, অক্সিজেন আছে হচ্ছে 4টা, ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, +2 + x -8 ইকুয়াল টু 0। অতএব হচ্ছে x
-6 = 0, অতএব x = +6। বোঝা গেল? আচ্ছা, এখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে, আমি হচ্ছে এখানে চ্যাপ্টারটা খুবই শর্টে হবে, আমরা খুব শর্টে দেখাবো, কিন্তু এর মধ্যে থেকেই আমরা চেষ্টা করব যে 100% সিকিউ এমসিকিউ কিভাবে সলভ করা যায়। ঠিক আছে, 100% সিকিউতে যেন এই চ্যাপ্টারে কোনো ঝামেলা না থাকে। এই কারণে আমি আগে শুরুতে কিছু থিওরি চ্যাপ্টার মানে থিওরি পোর্শনটা পড়াবো, এরপর আমরা সৃজনশীল দেখবো আর তোমরাই সলভ করতে পারবা, আশা করা যায়। ঠিক আছে, দেখতে থাকো। আচ্ছা, এখন এটা গেল। আর তোমাদের এইটার উপরে, এই চ্যাপ্টারটার উপরে যাদের হচ্ছে বেসিক নলেজ নাই, আমরা বেসিক নলেজের উপরেও ক্লাস নেওয়ার চেষ্টা করব, যে তোমরা এসএসসির আগে, তোমাদের আজকে এসএসসির রুটিন পাবলিশ হয়ে গেল, এটা এখনো আমি শিওর না যে ওটা হচ্ছে মানে কি বলবো, যে ওটা মানে অনুমোদিত, মানে শিক্ষা বোর্ড অনুমোদিত না, শিক্ষা বোর্ড অনুমোদিত না। তো যাই হোক, এখন তারপরে ওটা নিয়ে মাথায় নিয়ে পড়তে থাকো, নাহলে দেখা যাবে যে বলবা যে ওটা তো দিল না, এখন কি হবে, মানে এরকম করে ওই আলসামি চলে আসবে। এই আলসামি জিনিসটা হতেছে গিয়ে খুবই খারাপ, একবার আলসামি চলে আসলে আর পড়া হয় না। ঠিক আছে, আচ্ছা এবার আসো, এখন সরি সরি এখন আসো ভাইয়া, আরো কয়েকটা তোমরা হচ্ছে একটু দেখে নাও, যেমন K2 Cr2O7, এটার নামটা একটু লিখে নাও ভাইয়া, পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট, তারপর হচ্ছে আমি আর লিখলাম না, সোডিয়াম থাইও সালফেট, তারপর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আচ্ছা এরপর ম্যাঙ্গানেট, ম্যাঙ্গানেট। আচ্ছা, এই ম্যাঙ্গানেটের জারণ মানটা তোমরা কিভাবে নির্ণয় করবা? আচ্ছা, এটা তো লাইভ ক্লাস যেহেতু আমরা নিতে পারলাম না, তো লাইভ ক্লাস হলে আমি এটা জিজ্ঞেস করতাম যে ম্যাঙ্গানেটের জারণ মান কিভাবে নির্ণয় করবা। আচ্ছা, এটা কি আয়ন না? আচ্ছা, এই আয়ন বা যৌগমূলকের ক্ষেত্রে তার জারণ মান কি হবে? তার জারণ মানের সমষ্টি হবে তার চার্জের সমান। আসো তাহলে ম্যাঙ্গানিজের জারণ মান নির্ণয় করতে হবে, জানি না, তার মানে হচ্ছে এটাকে ধরে নিলাম ভাইয়া এক্স, তার মানে এক্স ইন্টু হচ্ছে 1 প্লাস অক্সিজেনের জারণ মান যে কোনো স্বাভাবিক অক্সাইডে কত হবে, -2 ইন্টু হচ্ছে 4 ইকুয়াল টু -1, তার মানে হচ্ছে এক্স -8 -1, তার মানে হচ্ছে এক্স -1 +8, তার মানে হচ্ছে +7। এটা হচ্ছে আমার জারণ মান। আশা করা যায় তোমাদের এইখানে আর কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, যদি তারপরেও তোমাদের সমস্যা থাকে, ওই সমস্যাটা হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে জানাবা, কমেন্ট সেকশনে জানাবা যে কি কি সমস্যা হলো তোমাদের। এরপর আশা করা যায় যে আমরা ওটা সলভ করার চেষ্টা করব, ওটা থিওরি ক্লাস ক্লাস বা যেভাবে ক্লাস দরকার প্রয়োজন মনে করি আমরা, সেভাবে আমরা সলভ করার চেষ্টা করব। আচ্ছা, আচ্ছা, এখানে মোটামুটি এই কয়টাই বেশি আসে। আচ্ছা, আরেকটা চাইলে লিখে নিতে পারো, সোডিয়াম পারসালফেট, Na2S4O6, এই কয়েকটা তোমরা হচ্ছে একটু বাসায় সলভ করবা, বাসায় সলভ করবা, আর নামগুলো অবশ্যই হচ্ছে একটু মাথায় রাখার চেষ্টা করবা। নামগুলো মাথায় থাকলে আশা করা যায় তোমাদের প্রবলেম সলভ গুলো হয়ে যাবে। আচ্ছা, এরপর আমাদের, আচ্ছা এরপর আসো আমরা সৃজনশীলে ঢুকি। আচ্ছা, এরপর কি লাশ হাতে লিয়ে নীতি আছে? আচ্ছা, লাশ হাতে লিয়ে নীতি।
যে আমরা আসলে লাসাতেলি নীতি বলতে কি বুঝতেছি, লাসাতেলি নীতি হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলে আমাদের কাজ। আমরা যদি ল্যাবরেটরিতে একটা কাজ করি, ভাইয়া ল্যাবরেটরিতে কাজ মানে কি? ল্যাবরেটরিতে কাজ হচ্ছে খুব, আমি সবসময় বলি ল্যাবরেটরি হতেছে একটা ফ্যান্সি জায়গা। ফ্যান্সি জায়গা কি, যে ধরো তোমার অনেক কারিগরি টাকা আছে, তুমি হইতেছে ল্যাবরেটরিতে দরকার হলে যা ইচ্ছা তাই করতে পারতেছো। কিন্তু ইন্ডাস্ট্রি লেভেল হতেছে ভাই বাস্তবতা শিখায়। ইন্ডাস্ট্রি লেভেলে কি শিখায়? ইন্ডাস্ট্রি লেভেলে তোমার একটা পয়সারও দাম থাকে, ঠিক আছে? তো এখন একটা পয়সার দাম আছে, তার মানে ধরো তোমার কোনো একটা সিস্টেমে লস হইতেছে, সিস্টেম লস হইতেছে, তো এখন ওইখানে হচ্ছে ওটার প্রোডাকশনে আমাদের স্বাভাবিকভাবে প্রোডাকশন কমে যাবে। প্রোডাকশন কমে যাওয়া মানে কি, আমার জিনিসপত্র লস হইতেছে, আমি সেটা উৎপাদন করতে পারতেছি না। উৎপাদন করতে না পারা মানে কি, উৎপাদন করতে না পারা মানে হচ্ছে আমার অবশ্যই লস। স্বাভাবিকভাবে উৎপাদন করতে না পারার মানে তো লস। তো এখন লাসাতেলি নীতি ওই জিনিসটা বোঝায় যে তুমি রাসায়নিক সাম্যাবস্থা, মানে রাসায়নিক সাম্যাবস্থা বলতে আমরা কি বুঝি? রাসায়নিক সাম্যাবস্থা এমন একটা রাসায়নিক অবস্থা যেখানে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার পরস্পর সমান, মানে বিক্রিয়ার সামনের দিকেও আগাইতেছে না, পেছনের দিকেও আগাইতেছে না। এটা আরেকটু ভালো করে, এই যে আমি এই কথাটা বললাম না, এটার মধ্যে সামান্য একটু ভুল আছে। জিনিসটা হচ্ছে সামনের দিকে আসলে আগাইতেছে, কিন্তু যতখানি বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হচ্ছে, আবার ঠিক মানে ওই পরিমাণ বা সামথিং কিছু একটা পরিমাণ আবার উৎপাদে পরিণত হয়ে যেতেছে, এবং এই স্টেটটা ওরা কন্টিনিউ রাখতেছে, এই স্টেটের কোনো চেঞ্জ হচ্ছে না। কথাকে আশা করি বুঝাইতে পারলাম। আচ্ছা, এখন এই স্টেটটার কোনো পরিবর্তন হইতেছে না। এখন এই স্টেটটার পরিবর্তন না হলে কি হবে, যে আমার যে বিক্রিয়কগুলো আছে, আমার ধরো আরো 10 কেজি বিক্রিয়ক পড়ে আছে, এখন ওই বিক্রিয়কগুলো আমি তো আর কোনো কাজে লাগাইতে পারতেছি না, ওই বিক্রিয়ক ওই জায়গায় পড়ে আছে, আমার আর কোনো কাজ নেই। তাহলে এখন আমার অবশ্যই ওই স্টেটটা চেঞ্জ করা লাগবে। এই স্টেট চেঞ্জ করার জন্য আমরা বিভিন্ন রকমের কাজ করি। এখন এই বিভিন্ন রকমের কাজগুলো কি কি ভাই? এই বিভিন্ন রকমের কাজগুলো হচ্ছে আমরা তাপমাত্রার পরিবর্তন করি, ঘনমাত্রার পরিবর্তন করি, তারপর চাপের পরিবর্তন করি, এই সব জিনিসগুলার আমরা পরিবর্তন করি। তো আমাদের বইয়ে এই তিনটা জিনিসের পরিবর্তনের কথা সবচেয়ে বেশি মেনশন করা আছে। আসো লিখি। আহ তাপমাত্রা, ঘনমাত্রা, চাপ। আচ্ছা, এখন আসো ডেল এইচ এর ভ্যালু, বিক্রিয়া তাপ। আমরা ডেল এইচ কে কি বলি? বিক্রিয়া তাপ বলি। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের সিলেবাসে নাই, তোমরা যারা এসএসসি 26 আসো তোমাদের সিলেবাসে নাই রাসায়নিক ওটা কি চ্যাপ্টারটা, বিক্রিয়া তাপ। বিক্রিয়া তাপের ওই চ্যাপ্টারটা নেই, অষ্টম অধ্যায়। ওই চ্যাপ্টারটা যদি থাকতো তোমরা ওইখানে হচ্ছে ডেল এইচ এর ভ্যালুটা নির্ণয় করা শিখতা, প্রয়োজন মানে বিক্রিয়াতে প্রয়োজনীয় শক্তি মাইনাস নির্গত শক্তি, এরকম করে তোমরা ম্যাথ করতে, তখন আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার হতো। তো এখন যেহেতু এসএসসি একেবারে সন্নিকটে, তো আমরা ওই দিকটায় না যাই, কিন্তু শর্টকাটে একটু যতটুকু বোঝার চেষ্টা করা যায় আমরা বুঝি একটু। আচ্ছা, এবার আসো হুম, আচ্ছা, এখন ডেল এইচ এর ভ্যালু, ডেল এইচ কে আমরা কি বলতেছি? ডেল এইচ কে বলতেছি আমরা বিক্রিয়া তাপ। আচ্ছা, এখন ডেল এইচ এর ভ্যালু আমার কি হতে পারে ভাইয়া? ডেল এইচ এর ভ্যালু আমার দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে ডেল এইচ এর ভ্যালু পজিটিভ হতে পারে, আরেকটা হচ্ছে ডেল এইচ এর ভ্যালু নেগেটিভ হতে পারে। এখন ডেল এইচ এর ভ্যালু পজিটিভ বা নেগেটিভের উপর ডিপেন্ড করতেছে আমরা এইটাকে আমরা বলবো তাপ উৎপাদী বিক্রিয়া না তাপ হারি বিক্রিয়া। ডেল এইচ এর ভ্যালু কি বললাম? ডেল এইচ এর ভ্যালু পজিটিভ বা নেগেটিভের উপর ডিপেন্ড করতেছে আমরা সেটাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলবো না তাপ হারি বিক্রিয়া বলবো। আচ্ছা, এখন আসো যে ডেল এইচ এর ভ্যালুর উপরে যেহেতু ডিপেন্ড করতেছে, তাহলে আমরা এইটাকে কি বলতে পারি? আচ্ছা, এখন ডেল এইচ এর ভ্যালু পজিটিভ নেগেটিভ, ডেল এইচ এর ভ্যালু যদি আমাদের হচ্ছে নেগেটিভ হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আর ডেল এইচ এর ভ্যালু যদি পজিটিভ হয়, সেটাকে আমরা বলবো তাপহারী বিক্রিয়া। আশা করা যায় তোমরা কথাটা বুঝতে পারছো। এখন আচ্ছা, এইটাতে আমরা একটু রিঅ্যারেঞ্জমেন্ট করি।
আমরা শুরুতে ঘনমাত্রাটা নিয়ে একটু কথা বলি। ঘনমাত্রা নিয়ে আমরা একটু কথা বলি। ঘনমাত্রা, আচ্ছা, এখন বিক্রিয়াতে ঘনমাত্রার পরিবর্তনটা, আচ্ছা, রাসায়নিক সাম্যাবস্থা চলতেছে, মানে সবগুলোর কন্ডিশন একটাই, যে রাসায়নিক সাম্যাবস্থা চলতেছে। এখন রাসায়নিক সাম্যাবস্থায় আমি এখন বিক্রিয়ার দিক পরিবর্তন করব, মানে বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে না সম্মুখমুখী হবে সেটা আমি ডিপেন্ড করব, মানে নির্ণয় করব। এখন আমি কি চাইতেছি সেটার উপর ডিপেন্ড করতেছে। ধরো এখানে ভাইয়া আছে, কি আছে, এখানে আছে একটা এ যৌগ, বি যৌগ, এরা মিলা সি আর ডি তৈরি করতেছে। আচ্ছা, এখন সি আর ডি তৈরি করলো, ভালো কথা। এখন এখানে এ বি এর ঘনমাত্রা যদি আমি বৃদ্ধি করি, আচ্ছা, মনে রাখবা ওই যে আমরা ফিজিক্সে পড়লাম না যে পানি কোত্থেকে, মানে চার্জ বা পানি এগুলো কোত্থেকে যায়, কোত্থেকে কোন দিকে স্থানান্তর হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে স্থানান্তরিত হয়। তো এখন আসো, এখন আমরা এটা কি করব, ধরো তুমি এই পোর্শনটার বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করে দিলাম, এটার কনসেন্ট্রেশন, আচ্ছা, এই সি হলে ঝামেলায় পড়ে যাব। আচ্ছা, ঘনমাত্রাই লিখি আমরা, ঘনমাত্রা এইটার আমরা বৃদ্ধি করে দিলাম। এইটার ঘনমাত্রা বৃদ্ধি করলে কি হবে, বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হতে থাকবে না, মানে এই জায়গার ঘনমাত্রা বেশি হয়ে গেছে, এই জায়গার ঘনমাত্রা কম, তার মানে বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হতে থাকবে। আবার সাপোজ এই জায়গাটার ঘনমাত্রা আমরা বৃদ্ধি করে দিলাম, তাহলে এই দিকের ঘনমাত্রা বেশি, এই দিকের ঘনমাত্রা কম, তার মানে কি উৎপাদগুলো বিক্রিয়কে পরিণত হতে থাকবে না। এটাই হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থায় ঘনমাত্রার সম্পর্ক যেটা ছিল। এরপর আসো আমরা হচ্ছে চাপের সম্পর্ক একটু পড়ি। আচ্ছা, চাপের সম্পর্ক, চাপের সম্পর্কতে আমরা কি পড়বো, অবশ্যই চাপের ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো, কি মাথায় রাখবো, যে ওটা অবশ্যই গ্যাসিয়াস স্টেটে থাকা লাগবে, মানে হচ্ছে ওই বিক্রিয়কগুলো উৎপাদগুলো সবগুলোই গ্যাসিয়াস স্টেটে থাকবে। যদি কেউ একজন গ্যাসিয়াস স্টেটে না থাকে, কি বললাম, যদি কেউ একজন গ্যাসিয়াস স্টেটে না থাকে, দেন কি হবে, ওকে আমরা বাদ দিয়ে দিব, বুঝতে পারছি। আচ্ছা, এখন ধরো রাসায়নিক বিক্রিয়া হতেছে, আবার কাকে নিব, এ বি সি ডি উৎপন্ন হচ্ছে, এ বি বিক্রিয়া করে আমার কি উৎপন্ন হলো, সি আর ডি। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি একটু লেখাই দিই তোমাদের। আচ্ছা, যদি লিকুইড অ্যাকুয়াস, লিকুইড সলিড অ্যাকুয়াস, এগুলোর উপর কিসের প্রভাব নাই ভাই, চাপের কোনো প্রভাব নাই। লেখা কি দেখা যাচ্ছে, হুম, চাপের কোনো প্রভাব নেই। আচ্ছা, ভালো কথা। এখন এই লিকুইড সলিড অ্যাকুয়াস এগুলো কি ভাইয়া, ধরো আমি হচ্ছে NaCl নিলাম। এখন NaCl কি আছে ভাইয়া, লবণ, খাবার লবণ যেটাকে আমরা বলি। এখন NaCl কি সলিড অবস্থায় আছে না ভাইয়া, এখন সলিড অবস্থায় থাকলে এটারে আমরা কি বলবো, মানে তুমি দানাদার দেখো না, মানে ক্লাস ফর্মে দেখো না, এই দানাদার থাকলে তার মানে সেটারে আমরা কি বলবো, সলিড ফর্ম। আচ্ছা, এরপর NaCl কে ধরো হচ্ছে খাবার লবণকে তুমি হচ্ছে পানি দিলা, পানির সাথে গুলাইলা, গুলানোর পরে মানে পানির সাথে আমি হচ্ছে এটার মিশ্রণ করলাম, মানে দ্রবীভূত করলাম পানিতে, পানিতে মিশ্রণ বা দ্রবীভূত করলে সেটাকে আমরা কি বলবো, অ্যাকুয়াস ফর্ম। আচ্ছা, এরপর সোডিয়াম ক্লোরাইডকে তুমি হচ্ছে তাপ দিলা, তাপ দিয়ে সেটা হচ্ছে গলিত অবস্থায় চলে গেল না, ওটার স্টেট আগে ছিল সলিড, এখন হয়েছে লিকুইড, এটাকে বলবো আমরা লিকুইড। আচ্ছা, এই তিনটা অবস্থায় রাসায়নিক সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব থাকে না। চাপের প্রভাব কখনই থাকবে ভাই, যদি ওটা গ্যাসীয় অবস্থায় থাকে। আচ্ছা, ধরো এটা গ্যাসে আছে, এটা সলিডে আছে, এটা গ্যাসে, এটা গ্যাসে,
আচ্ছা, এখন তাহলে আমাদের কি করতে হবে? এখন তাহলে ভাই আমাদের কি করতে হবে? এই যে এই সলিডটা আছে, একে আমরা ক্যালকুলেশনের মধ্যে রাখবো না। তাহলে কি করব? একে ক্যালকুলেশনের মধ্যে রাখবো না বলতে আমরা শুধুমাত্র এই দিকের চাপটা ক্যালকুলেট করব, এই দিকের মোল সংখ্যা ক্যালকুলেট করব, আর এই দিকের মোল সংখ্যা ক্যালকুলেট করব। আবারও আগের সিস্টেম, যেদিকের মোল সংখ্যা বেশি উৎপাদ কি করবে, মানে বিক্রিয়ক বা উৎপাদ যেই হোক, বিক্রিয়কের মোল সংখ্যা বেশি সাপোজ, তার মানে বিক্রিয়কের মোল সংখ্যা ভেঙে ভেঙে উৎপাদে উৎপন্ন হতে থাকবে। আবার ধরো উৎপাদের মোল সংখ্যা বেশি, উৎপাদের মোল সংখ্যা থেকে বিক্রিয়কের মোল সংখ্যায় নামতে থাকবে। এটাই জাস্ট সিম্পল জিনিস। আচ্ছা, আর অবশ্যই 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 এই কথাটা মাথায় রাখবো, সমতাকরণ করা লাগবে। সমতাকরণ, সমতাকরণ বাধ্যতামূলক। আচ্ছা, এইটা হচ্ছে স্টার মার্ক দিয়ে দিই। সমতাকরণ যদি কেউ না করো দেন হচ্ছে এই রাসায়নিক সাম্যাবস্থা করা আর না করা একই জিনিস, কোনো লাভ নেই। আচ্ছা, এখন ধরো সমতাকরণ করে আমরা এখানে পাইলাম আহ কত, ধরো হচ্ছে 5 মোল পাইলাম, এখানে ধরো 3, যদিও এটা সমতাকরণে ডাজেন্ট ম্যাটার, মানে এইটার ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়বে না। এরপর ধরো এখানে 2 মোল, এখানে 1 মোল। আচ্ছা, এখন দেখো ভাই এদের যোগফল কত, বিক্রিয়কের যোগফল কত? 5 মোল। এদের যোগফল কত? 3 মোল। তার মানে বিক্রিয়ক কি করবে? উৎপাদে পরিণত হতে থাকবে। আবার সাপোজ ধরো এইখানে এই সাইডেরটা ধরো 7 মোল হলো, মানে সমতাকরণ করার পর এদের যোগ দিবা, 7 মোল হলো, আর এদিকে ধরো হচ্ছে 4 মোল। তাহলে কি করবে? উৎপাদ বিক্রিয়কে পরিণত হতে থাকবে। আশা করা যায় একটু পর্যন্ত বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো, আমরা হচ্ছে ঘনমাত্রা বললাম, তাপ, টেম্পারেচার বললাম না, ঘনমাত্রা, ঘনমাত্রা, চাপের কথা আলোচনা করা হলো, তাপমাত্রার কথা আলোচনা করা হয় নাই। এখন আসো তাপমাত্রার নিয়ে কিছু একটা বলি। আচ্ছা, তাপমাত্রার প্রভাব। এখন তাপমাত্রার প্রভাব হতে গেলে ভাই আসলে আমাদের কি করা লাগবে? এখানে আমাদের দেখতে হবে এখানে ডেল এইচ এর ভ্যালুটা কত। ডেল এইচ এর ভ্যালুটাও আসলে আমাদের দরকার নাই, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া না তাপ হারি বিক্রিয়া, এই জিনিসটা জাস্ট আমাদের দেখা লাগবে। ডেল ডেল এইচ এর ভ্যালু একটু আগে বললাম ভাইয়া, ডেল এইচ এর ভ্যালু হচ্ছে পজিটিভ হলে কি হবে? পজিটিভ হলে সেটাকে আমরা বলবো হচ্ছে তাপ হারি বিক্রিয়া। আহ, আচ্ছা, এখন আমরা শুধুমাত্র একজনেরটা মনে রাখবো, আরেকজনের কেস কি হবে, আরেকজনের কেস পুরাটা ডিফারেন্ট হবে। একজনেরটা মনে রাখবো, একজনেরটা দিয়ে বাকিদের কথা মনে রাখবো। আশা করা যায় এটুক পর্যন্ত বুঝতে পারছো যে আমরা সবসময় চেষ্টা করব
একজনের কেস, ধরো তাপ উৎপাদী বিক্রিয়াটা বলতেছি। এখন তাপ উৎপাদী বিক্রিয়াটা বললে তোমরা বাকিদেরটা এভাবে মনে রাখবা যে তাপ উৎপাদী বিক্রিয়াতে যা হবে টেম্পারেচার বৃদ্ধি করলে তাপহারী বিক্রিয়াতে বিপরীত হবে। তাপহারী বিক্রিয়া, ধরো আমি তাপহারী বিক্রিয়াটা বললাম, এখন তাপহারী বিক্রিয়াতে যা হবে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে টেম্পারেচার বৃদ্ধি করলে এটা ডিফারেন্ট হবে। আশা করা যায় এটুক পর্যন্ত বুঝতে পারছো। এখন বলো। আচ্ছা, এটা তো আবার ভুলে গেলাম যে লাইভ ক্লাস না, লাইভ ক্লাস হলে জিজ্ঞেস করা যেত। এখন তাপ উৎপাদী বিক্রিয়া আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি হতে পারে? আচ্ছা, এখন আমি একটু কথা বলি যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে রাসায়নিক সাম্যাবস্থায় যদি থাকে, বিক্রিয়াটা যদি আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া হয়, এটা যদি রাসায়নিক সাম্যাবস্থায় থাকে তাহলে কি, আমি যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়ক কি হতে থাকবে ভাইয়া? বিক্রিয়ক হচ্ছে আমাদের তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়কের গতি পেছন থেকে সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ পশ্চাৎমুখী হবে। কথাটা কি আমরা বুঝতে পারলাম? যে এইখানে এইটা হতেছে আমাদের, ধরো তাপ উৎপাদী বিক্রিয়ার কথা আমি ধরলাম, এইটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এখন ও কি কোন অবস্থায় আছে ভাইয়া? রাসায়নিক সাম্যাবস্থায় আছে। রাসায়নিক সাম্যাবস্থায় যদি থাকে, এই মুহূর্তে যদি আমি ওর টেম্পারেচার বৃদ্ধি করি, টেম্পারেচার যদি আমি ওর এই মুহূর্তে টেম্পারেচার বৃদ্ধি করি তাহলে কি হবে? বিক্রিয়ার গতি সামনের থেকে পেছনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ বিক্রিয়ার গতি হচ্ছে পেছনের দিকে, পশ্চাৎমুখী, পশ্চাৎমুখী হবে। আচ্ছা, এটুক পর্যন্ত আশা করা যায় আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন পশ্চাৎমুখী হবে, এরপর বাকিটা ইজি। এখন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে টেম্পারেচার যদি আমরা বৃদ্ধি করি, বিক্রিয়ার গতি যদি পশ্চাৎমুখী হয়, টেম্পারেচার যদি হ্রাস করি তাহলে কি হবে ভাইয়া? তাহলে অগ্রবর্তী হবে, বা হচ্ছে বিক্রিয়ক উৎপাদে পরিণত হতে থাকবে। আর এখানে পশ্চাৎমুখীতে আমরা কি বলবো? উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হবে। উৎপাদ উৎপাদ বিক্রিয়কে পরিণত হবে, তার মানে এইটার রিভার্স কি হবে? তাপমাত্রা হ্রাস করলে, তাপমাত্রা হ্রাস করলে এটার কি হবে? রিভার্স হবে। আচ্ছা, এখন তাপ উৎপাদী বিক্রিয়াটা আমরা বুঝতে পারলাম। এখন হ্যাঁ, তাপ উৎপাদী বিক্রিয়াটা যদি আমি বুঝতে পারি তাহলে তাপহারী বিক্রিয়াটা কি হবে? তাপহারী বিক্রিয়ায় তাপ উৎপাদী বিক্রিয়ায় যেহেতু তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার গতি পশ্চাৎমুখী হয়, তার মানে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে? বিক্রিয়ার গতি সম্মুখমুখী হবে বা অগ্রবর্তী হবে। শেষ, ইজি। আচ্ছা, এইবার আসো, অনেকক্ষণ অনেক কিছু বললাম, এবার আসো আমরা হচ্ছে আগাইতে থাকি। এখন কি বললো? এইটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস বল, এটা হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়। আচ্ছা, আমি একটু লাল কালি দিয়ে কাটতে থাকি। এটা তোমাদের এই চ্যাপ্টারের না ভাইয়া, ভ্যান্ডার ওয়ালস পঞ্চম অধ্যায় নাই। এই পঞ্চম অধ্যায় যখন করাবো তখন এই ভ্যান্ডার ওয়ালস বল কাকে বলে বা এইসব, এইটা হচ্ছে তোমরা অর্গানিক পড়ছো, অর্গানিকের ডেল এইচ এর ভ্যালু, এইটা হচ্ছে তোমাদের যেই চ্যাপ্টারের কথা বললাম অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায়ের কোশ্চেন। এই কোশ্চেনটা পড়ো, বিক্রিয়ার উপর লা সাথে লে নীতির 2 নম্বর বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়া বলতে এর কথা বলছে। 2 নম্বর বিক্রিয়াতে হচ্ছে লা সাথে লে নীতির বিশ্লেষণ করো। আচ্ছা, লা সাথে লে নীতিতে আগে আমি একটু আমার অ্যানালাইসিস, এতক্ষণ আমরা কিছু বললাম না, অনেক কথা হাবিজাবি কথাবার্তা বললাম, এখন আমরা আমাদের অ্যানালাইসিস করি, আমরা কি বলতে চাইতেছিলাম এতক্ষণ। এখন দেখো ভাইয়া, আচ্ছা এইটা হচ্ছে, এইটা কি ভাইয়া? ডেল এইচ এর ভ্যালু এখানে কি? ডেল এইচ এর ভ্যালু পজিটিভ না নেগেটিভ? সামনে কি মাইনাস আছে? মাইনাস নাই, তার মানে ডেল এইচ এর ভ্যালু পজিটিভ। ডেল এইচ এর ভ্যালু পজিটিভ হলে কি হয়? সেটাকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলি না তাপহারী বিক্রিয়া বলি? সেটাকে আমরা তাপহারী বিক্রিয়া বলি। তার মানে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা যদি আমি বৃদ্ধি করি তাহলে কি হবে? বিক্রিয়ার গতি পশ্চাৎমুখী হবে। এখন তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি বিক্রিয়ার গতি কি হবে? সম্মুখমুখী হবে। আশা করা যায় একটু তোমরা বুঝতে পারছো, পারবা। এখন
আর সমতাকরণ, সমতাকরণ দেখো ভাই এখানে সমতাকরণ করেই দেয়া আছে, এইটাতে আর সমতাকরণ করার দরকার নেই। যেখানে সমতাকরণ করে না দিবে সেই জায়গায় অবশ্যই জারণ বিজারণের সমতাকরণ না করলেও কোনো গুনাহ হবে না, কিন্তু এইখানে এখানে জারণ মানে সমতাকরণ করা হইতেছে তোমাদের জন্য ফরজ বা ওয়াজিব বলতে পারো, ঠিক আছে। আর জারণ বিজারণে হইতেছে সুন্নত ধরতে পারো আর কি, যে করলেও করতে পারো না করলেও কোনো গুনাহ নাই। কিন্তু এখানে যদি সমতাকরণ না করো, ধরো এখানে বিক্রিয়াটা এভাবে দিল, লাসাতেলি নীতির প্রভাব, আচ্ছা টেম্পারেচার বৃদ্ধি করলে, আচ্ছা এইভাবে দিল, আচ্ছা এইভাবে দিল, তার মানে কি এইখানে আমার সমতাকরণ করে নেওয়া লাগবে। সমতাকরণ যদি আমি এখানে না করি দেন আমার ইকুয়েশন হবে না এবং আমি দেখাইতে পারবো না যে কিভাবে কি ঘটতেছে। আচ্ছা এখানে আরো একটা বিক্রিয়ার উপর লাসাতেলি নীতি বিশ্লেষণ করো। আচ্ছা এটা দেখো ভাইয়া, সবাই কি গ্যাসিয়াস ফর্মে আছে না? তার মানে এখানে দেখো এখানে কত আছে, ও আছে আমার 1 মোল করে, এ আছে আমার 1 মোল, এখানে আছে আমার 2 মোল। আচ্ছা এদের টোটাল কত হবে ভাইয়া? এদের টোটাল আমার 2 মোল, আর এখানে কত? 2 মোল। একটু আগে কি বললাম যে যদি, আচ্ছা এটা তো মনে হয় তোমাদের একটু আমার বলতে খেয়াল নেই, যদি এরকম দেখো ভাইয়া যে দুই দিকেই মোল সংখ্যা সমান হইতেছে, গ্যাসিয়াসের ক্ষেত্রে তো টেম্পারেচারের ক্ষেত্রে মানে গ্যাসিয়াসের স্টেটের ক্ষেত্রে যদি এখানে কেউ সলিড অবস্থায় থাকে দেন হচ্ছে ওর কি হবে না, কোনো প্রভাব থাকবে না। ধরো এই অক্সিজেন সলিড অবস্থায়, ধরে নাও অক্সিজেন সলিড অবস্থায় আছে, তো এখন অক্সিজেন যদি সলিড অবস্থায় থাকে দেন এখানে চাপের কোনো অক্সিজেনের চাপের কোনো প্রভাব মানে অক্সিজেন এই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব ফেলতে পারবে না। আচ্ছা এবার আসো, এখন দুই দিকের মোল সংখ্যা সমান না, দুই দিকের মোল সংখ্যা সমান মানে হচ্ছে চাপের কোনো প্রভাব নাই। কথা কি বোঝা গেছে? আচ্ছা এবার আসো পরের এখানে করি। এখানে হচ্ছে গিয়া কি বলছে, জারণ বিজারণ ব্যাখ্যা করো। আচ্ছা 1 নাম্বার বিক্রিয়াটাতে জারণ বিজারণ ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা 1 নাম্বার বিক্রিয়াতে কি বলছে, আচ্ছা সব সময় আগে আরেকটা একটু কথা বলে রাখি, সব সময় মনে রাখবা জারণ মানে ছারণ, জারণ মানে বারণ, এই কথাটা যদি মনে রাখতে পারো দেন হচ্ছে লাইফ ইজ গুড, ঠিক আছে। আচ্ছা এই জারণ মানে ছাড়ন, জারণ মানে বারণ, এইটা আমি তোমাদের যখন এমসিকিউ ক্লাসটা নিয়েছিলাম তখন আমি এই কথাটাই বলছিলাম যে এটা সবসময় তোমাদের তো হইতেছে গিয়ে তোমাদের মানে খুবই খারাপ অবস্থা, তোমাদের হইতেছে গিয়া এই জারণ বিজারণ দিয়ে যে এর জারণ মান বৃদ্ধি পাইছে এর জারণ মান হ্রাস পাইছে বুঝি না, কি বুঝি না। আচ্ছা এখন তাহলে কি করতে হবে, টাকার হিসাব তোমরা সবচেয়ে ভালো বুঝো, ঠিক আছে। আচ্ছা এখন তোমরা যেহেতু টাকার হিসাবগুলো ভালো বোঝো, এখন আসো টাকা দিয়ে বুঝি। ধরো তোমার কাছে হচ্ছে 4 টাকা ছিল, ঠিক আছে, তোমার কাছে কয় টাকা ছিল? 4 টাকা ছিল। এখন এই 4 টাকা এখন তোমার কাছে হয়ে গেছে 2 টাকা, তার মানে কি তুমি 2 টাকা খরচ করছো না ভাইয়া? 2 টাকা খরচ করা মানে কি? 2 টাকা খরচ করা মানে হইতেছে তোমার এই যে জারণ মানে বারণ বলছি না ভাইয়া, তার মানে এখানে কি বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? তোমার কাছে আগে 4 টাকা ছিল এখন 2 টাকা হইছে, এখনো যদি বলো যে আমার কাছে টাকা বৃদ্ধি পাইছে তাইলে ভাই তুমি এই দুনিয়ার জন্য না, ঠিক আছে। আচ্ছা আগে ছিল 4 টাকা এখন হইছে 2 টাকা, তার মানে কি আমি ওই টাকাগুলো খরচ করছি, খরচ করা মানে কি কমে যাও। এখন জারণ মানে কি বারণ, তার মানে এখানে কি ঘটছে, এখানে ঘটছে, এখানে ঘটছে ভাইয়া বিজারণ। আবার ধরো তোমার কাছে হচ্ছে -4 টাকা ছিল, 4 টাকা না, মাইনাস ধরো 2 টাকা ছিল, এখন তোমার কাছে হচ্ছে 0 টাকা। আচ্ছা এখন বলো তো এখানে জারণ হয়েছে না বিজারণ ঘটছে? আচ্ছা লাইফ ক্লাসে হলে জিজ্ঞেস করতাম, এখন যেহেতু পারতেছি না, তো এখানে জারণ হয়েছে না বিজারণ ঘটছে সেটা বলতে হবে। এখন দেখো তোমার কাছে আগে ছিল 2 টাকা, মানে -2 টাকা, তার মানে কি আমি আমার কাছে -2 টাকা আছে, -2 টাকা থাকা মানে কি আমি কারো কাছ থেকে ধার নিয়ে আসি, এখন আমার ওই সামর্থ্যটা হয়েছে দেখেই আমি এই 2 টাকাটা
পে করতে পারতেছি তাকে, যে ভাই আমি তোমার কাছ থেকে 2 টাকা নিয়েছিলাম, এই নাও 2 টাকা ফেরত দিয়ে দিলাম। এখন তার মানে আমার সম্পত্তির পরিমাণ কত? 0। এটাও কিন্তু একটা ভালো দিক, যে মানে আগে ঋণে ছিলাম এখন ঋণে নাই, তার মানে মাইনাস থেকে 0-তে আসছি। তার মানে এইখানে কি ঘটছে? এইখানেও ঘটছে জারণ, এখানেও ঘটছে না, মানে এখানে জারণ ঘটছে আর কি। আচ্ছা, ধরো আগে তোমার কাছে ছিল +2 টাকা, এখন হচ্ছে +3 টাকা, তার মানে কি এখানে জারণ ঘটছে। আরেকটা এক্সাম্পল দিই, আগে তোমার কাছে ছিল ভাইয়া -2 টাকা, এখন হচ্ছে -3 টাকা, তার মানে কি আগে তুমি হইতেছে 2 টাকার ঋণে ছিলা, এখন ভাইয়া কয় টাকার ঋণে হইছো? 3 টাকার ঋণে পড়ে গেছো তুমি, মানে আরো 1 টাকা তুমি নিছো। এখন জারণ মানে কি বারণ, এখানে কি বৃদ্ধি পাইছে? এখানে আবার হ্রাস পাইছে না? আগে মানুষ তোমার কাছ থেকে 2 টাকা পাইতো, এখন তোমার কাছ থেকে পায় 3 টাকা, তার মানে এখানেও কি ঘটছে? এখানে ঘটছে বিজারণ ঘটছে। আচ্ছা, এইবার আসো, এখানে 1 নম্বর কোশ্চেনে বলছে সমানুকরণ বিক্রিয়া কাকে বলে। আচ্ছা আচ্ছা আমরা তো মনে হয়, আচ্ছা জারণ বিজারণ ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে জারণ বিজারণ 1 নম্বর বিক্রিয়াটা দেখি। আচ্ছা, এখন আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে মুক্ত মৌলের জারণ মান কত হবে ভাইয়া? 0। মুক্ত মৌলের জারণ মান হচ্ছে 0। এখন এই যে এখানে কি আছে ভাইয়া? সালফেট আছে না? সালফেট কি? সালফেট হচ্ছে দর্শক আয়ন, ঠিক আছে? এরা সালফেট যৌগমূলক না, এরা সবসময় একসাথে থাকে না, তার মানে এই সালফেটের জারণ মান কত হবে? -2, এইখানেও -2। আচ্ছা, এইখানে কপার হচ্ছে +2, এইটাকে মানে যৌগে মৌলসমূহের জারণ মানের সমষ্টি শূন্য করতে হলে এরা -2, এরা সবাই মিলে হচ্ছে -2 আছে, তার মানে এর +2 করা লাগবে। এরও কি এখানে কি করা লাগবে? +2 করা লাগবে। এখন দেখো ভাইয়া, এখন ফেরামের কথা চিন্তা করো আর কপারের কথা চিন্তা করো। কি ঘটনা ঘটলো? ফেরামের কাছে আগে 0 টাকা ছিল, মানে ওর কাছে কোনো টাকা ছিল না। এখন কি হয়েছে? এখন ওর কাছে কয় টাকা হয়েছে? 2 টাকা হয়েছে, তার মানে কি বৃদ্ধি পাইছে, তার মানে এইখানে ওর জারণ ঘটছে। কপারের আগে 2 টাকা ছিল, এখন 2 টাকা সে খরচ করে ফেলছে, তার মানে কি ওর কাছে কি এখন টাকা আছে কোনো? ওর কাছে টাকা নাই, তার মানে কি হইতেছে এখানে? এখানে লিখলে সাদা কালি দিয়ে লিখলে বুঝতে পারবা না, তার মানে ওর এখানে হচ্ছে বিজারণ ঘটছে। এখন জারণ বিজারণ বিক্রিয়াটা আবার একটু কষ্ট করে লিখা দিতে হবে। এখন দেখো কি লিখবা? জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, এখানে জারণ ঘটছে, এখানে বিজারণ ঘটছে, এটুকু পর্যন্ত দেখালাম। এখন ফেরামের কি হয়েছে? ফেরাম কি 2টা ইলেকট্রন ডোনেট করছে না ভাইয়া? 2টা ইলেকট্রন ডোনেট করে ও ক্যাটায়ন উৎপন্ন করছে, তার মানে -2 ইলেকট্রন Fe2+। আর কপারের আগে ছিল 2+, ও কি করছে? ও ওই 2+, যেই 2টা ইলেকট্রন ডোনেট করছিল ওই 2টা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে ও কপার 0 হয়ে গেছে। এটাই হতেছে জারণ বিজারণ। এখানে তোমরা একটু লিখে দিবা যে এখানে ফেরামের কি হয়েছে? জারণ, তার মানে এখানে লিখে দিবা অর্ধ জারণ বিক্রিয়া। অর্ধ জারণ বিক্রিয়া। একটা কোশ্চেন আসে তোমাদের, দাঁড়াও কোশ্চেনটা একটু পরে বলতেছি। অর্ধ অর্ধ বিজারণ বিক্রিয়া, অর্ধ বিজারণ বিক্রিয়া, যে জারণ বিজারণ যুগপৎ সংগঠিত হয় ব্যাখ্যা করো। তো জারণ বিজারণ যুগপৎ সংগঠিত হয় কিভাবে? কারণ হচ্ছে জারণ বিজারণ যুগপৎ, কারণ জারণ কখনো একা ঘটতে পারে না, ঠিক আছে? যে আমি ইলেকট্রন সাপোজ ডোনেট করলাম, এখন ধরো আমি একজনকে দান করার চিন্তা করতেছি। আচ্ছা, এটা তোমাদের হতেছে টাকা পয়সার, আবার টাকা পয়সার হিসাব আসলো। আচ্ছা, ধরো তোমাদের হচ্ছে এই টাকা পয়সার হিসাব দিই, ধরো তুমি হচ্ছে তোমার কাছে 10 টাকা আছে, তুমি ওই 10 টাকা ডোনেট করতে চাও, ঠিক আছে? এখন অবশ্যই ওই 10 টাকা নেয়ার মতো কেউ থাকা লাগবে। ওই 10 টাকা যদি নেয়ার মতো কেউ না থাকে, তাহলে তুমি হইতেছে গিয়া কাকে দিবা? ঠিক আছে? তো এই কারণে আমাদের হচ্ছে এখানে জারণ বিজারণ মানে ইলেকট্রন যখন গ্রহণ করবে, কেউ ডোনেট করবে বা কেউ যখন গ্রহণ করবে, এটার জন্য
দুইজনকে একসাথে সংগঠিত হতে হবে। জারণ বিজারণ কখনো মানে একা একই হইতে পারে না, এটাতে কারো না কারো। তার মানে আমি কি বললাম একটু আগে ভাইয়া, আমাদের এই জারণ বিজারণ কখনো একা একা হইতে পারে না। মানে কেউ ধরো তুমি 2 টাকা ডোনেট করবা, ওই 2 টাকা ডোনেট করার জন্য কারো একজনের এটা নেওয়া লাগবে, ঠিক আছে? তো এখন ও যেহেতু ইলেকট্রন ডোনেট করবে, তার মানে এই ইলেকট্রনটা নেয়ার মতো কেউ থাকা লাগবে। এই কারণে আমরা হতেছে গিয়া কোশ্চেনের ম্যাক্সিমাম কোশ্চেন দেখবা যে বলবে যে জারণ বিজারণ যুগপৎ সংগঠিত হয় কিনা ব্যাখ্যা করো, বা এই বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপৎ সংগঠিত হয়েছে ব্যাখ্যা করো। তো এইটা দেখবা একেবারে গদ বাঁধা কোশ্চেন আর কি। এখানে যদিও কি কারণে দেয়নি, এটা কোন রাজশাহী বোর্ড 2025। আচ্ছা, জারণ বিক্রিয়াটিতে জারণ বিজারণ ব্যাখ্যা করো। আচ্ছা, তারপরেও এখানে দেখবা যে ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা টেস্ট পেপার বা ঘাটাঘাটি করে দেখবা যে জারণ বিজারণ যুগপৎ সংগঠিত হয় ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা অহরহ আসতেছে। বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো। আচ্ছা, একটু আগে বলে দিছিলাম, এইবার আমরা একটু, কারণ আমাদের থিওরি গুলো পড়া মোটামুটি শেষ, এখন আমরা হচ্ছে গিয়ে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। এখন দেখো হ্যাঁ, এইটা কি তাপ উৎপাদী বিক্রিয়া না তাপ হারি বিক্রিয়া? ডেল এইচ এর ভ্যালু ঋণাত্মক, ঋণাত্মক হলে আমরা কি পড়বো? তাপ উৎপাদী বিক্রিয়া না? কোথায় লিখে দিছিলাম? এখানে লিখে দিছিলাম, হ্যাঁ, ডেল এইচ এর ভ্যালু ঋণাত্মক মানে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে এখানে ডেল এইচ এর ভ্যালু ঋণাত্মক, সরি, ডেল এইচ এর ভ্যালু ঋণাত্মক, ঋণাত্মক হলে হচ্ছে গিয়ে এটা কি হবে? তাপ উৎপাদী বিক্রিয়া হবে। এখন তাপ উৎপাদী বিক্রিয়ার উপর তাপমাত্রা আর চাপের প্রভাব, এখানে কি আছে? সবাই কি গ্যাসিয়াস অবস্থায় আছে না? আমি একটু তাপমাত্রার প্রভাবটা এখানে বলে দিবা যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা যদি বৃদ্ধি করি বিক্রিয়ার গতি পশ্চাৎমুখী হবে, আর তাপমাত্রা যদি হ্রাস করি তাহলে বিক্রিয়ার গতি সম্মুখমুখী হবে, এটা বলে দিবা। এরপর দেখো ভাইয়া, এইখানে কি আছে? এখানে এ গ্যাসিয়াস স্টেটে আছে, এ গ্যাসিয়াস স্টেটে আছে, এও গ্যাসিয়াস স্টেটে আছে। তার মানে কি? তার মানে এখন হচ্ছে গিয়া এটা আমরা কি করব? সমতাকরণ করব। সমতাকরণ করার পরে এখন দেখো হ্যাঁ, এখানে আছে হচ্ছে 1 মোল, এখানে আছে হচ্ছে 3 মোল, এখানে আছে 2 মোল। আচ্ছা দেখো, এই দুইজনের যোগফল কত? বিক্রিয়কগুলোর যোগফল কত? বিক্রিয়কগুলোর যোগফল হচ্ছে ভাইয়া 4 মোল না? আর এইটার যোগফল কত? এইটার যোগফল হচ্ছে 2 মোল। মানে এখানে তো ও একাই আছে, তার মানে তো আর কোনো যোগফল দরকার নেই আমার। তার মানে এইখানে 2 মোল, এখানে 4 মোল। তার মানে মোল সংখ্যা কম আছে কোন দিকে? যেদিকে কম আছে বিক্রিয়ার গতি সেদিকে অগ্রসর হবে, চাপ বৃদ্ধি করলে বিক্রিয়ার গতি সেদিকে অগ্রসর হবে। আচ্ছা, এরপর সমানুকরণ বিক্রিয়া কাকে বলে? সমানুকরণ বিক্রিয়া কি? সমানুকরণ বিক্রিয়া হতেছে যেই রাসায়নিক বিক্রিয়াতে আমাদের হতেছে মূল মানে যৌগটার যতগুলো উপাদান মৌল আছে উপাদান মৌলগুলো সেম থাকবে, এরপর ওইটা হচ্ছে পুনর্বিন্যাসিত হবে। এইটারে সমানুকরণ বিক্রিয়ারে আমরা পুনর্বিন্যাস বিক্রিয়া বলি। যেমন হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড দেখতে পারবা, অর্গানিক কেমিস্ট্রি যারা পড়ছো তারা হচ্ছে এই বিক্রিয়ার কথা মনে আছে। এইটা কি হয়? পুনর্বিন্যাসিত হয় না ভাইয়া? পুনর্বিন্যাসিত হয়ে NH2CO NH2। আচ্ছা দেখো, এইখানে নাইট্রোজেন ছিল কয়টা? এখানে নাইট্রোজেন হচ্ছে এই যে এইখানে একটা, এইখানে একটা নাইট্রোজেন, এই তারপর হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন কয়টা? 4টা না ভাইয়া? এই যে 2 যোগ 2 4। তারপর হচ্ছে কার্বন, কার্বন এখানে একটা, এখানে। এখন দেখো, নাইট্রোজেন, নাইট্রোজেন আছে কয়টা ভাইয়া? এখানে আছে নাইট্রোজেন 2টা, এইখানে কয়টা ভাইয়া? নাইট্রোজেন 2টা। এখানে হাইড্রোজেন কয়টা ভাইয়া? 4টা, 2 2 4। আচ্ছা, এরপর কার্বন হচ্ছে এখানে একটা, এখানে একটা, অক্সিজেন এখানে একটা, এখানে একটা। তার মানে এইটা পুনর্বিন্যাসিত হয়ে সংখ্যাগুলো সবার সমান হলো না? এই সমান, এটাকে আমরা বলবো সমানুকরণ বিক্রিয়া। আচ্ছা, বিক্রিয়ায় তাপ ও চাপের প্রভাব পারা যাবে না? তাপ ও চাপের প্রভাব, 2 নম্বর বিক্রিয়া তাপ ও চাপের প্রভাব পারা যাবে। তাপীয় পরিবর্তন ধনাত্মক, ধনাত্মক মানে কি ভাই? এটা তাপ হারি বিক্রিয়া, বাকিটা পারা যাবে। দেখবা দুই দিকেই গ্যাসিয়াস আছে, গ্যাসিয়াস আছে, এবং দেখো দুই দিকের মোল সংখ্যা হচ্ছে এখানে কত? এখানে আছে 1 মোল, 1 মোল, এখানে আছে 2 মোল। আচ্ছা, তার মানে এইটার যোগফল কত? 2 মোল। এখানের যোগফল কত? মানে এখানে একজনই আছে, তার মানে এদের যোগফল, দুইটার যোগফল সমান না? তার মানে এখানে কি চাপের কোনো প্রভাব আছে? চাপের কোনো প্রভাব এখানে নাই। আচ্ছা, এটা তোমরা ব্যাখ্যা করে দিও। বিক্রিয়াটি 1 নম্বর বিক্রিয়া, মানে এই বিক্রিয়াটা আমার হচ্ছে কোন কোন বিক্রিয়ার অন্তর্ভুক্ত বিশ্লেষণ করো। আচ্ছা, এই বিক্রিয়াটা টেকনিক্যালি 2টা বিক্রিয়ার অন্তর্ভুক্ত,
আমি যদি আরো স্পেসিফিক অ্যান্সার বলতে চাই তাহলে 3টা বিক্রিয়ার অন্তর্ভুক্ত, যদিও একটা আরেকটার হচ্ছে মানে শাখা প্রশাখা গজায় না, আমরা বলি না যে শাখা প্রশাখা শাখা নদী, এরকম আমরা বলি না, তো এইটাও হচ্ছে বিক্রিয়াটাও হচ্ছে একটা শাখা বিক্রিয়ার মতো বলা যায়। আচ্ছা, সবসময় মনে রাখবা যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় এই অক্সিজেনের উপস্থিতি থাকে তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা দহন বিক্রিয়া। আচ্ছা, এখন দেখো ভাইয়া, এইখানে পটাশিয়াম আর অক্সিজেন দুইটাই কি এখানে কি কোনো যৌগ? এরা কি যৌগ? এরা মৌল আকারে আছে না? এখন কথা হচ্ছে এরা একক সত্তা আকারে আছে না? এখন এরা দুইটাই হচ্ছে যৌগ। এখন যৌগ মিলা তারা মানে দুইটা মৌল মিলা তারা একটা যৌগ গঠন করছে। এইটাকে দুইজন মিলা একটা যদি জিনিস গঠন করে, ধরো আমার এ একটা যৌগ আর বি আর একটা যৌগ মিলে একটা যৌগ গঠন করলো সি, তার মানে সেটারে আমরা কি বলতে পারবো ভাই? সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া। এখন সংযোজন বিক্রিয়ার মধ্যে একটা ভাগ আছে সংশ্লেষণ বিক্রিয়া। এখন যেহেতু এখানে পটাশিয়ামও মৌল অক্সিজেনও মৌল, এখানে কোনো যৌগ নাই, বিক্রিয়কে কোনো যৌগ নাই, তার মানে বিক্রিয়কে যৌগ না থাকা মানে কি ভাইয়া? বিক্রিয়কে যৌগ না থাকা মানে এটা সংশ্লেষণ বিক্রিয়া। মানে সংযোজন বিক্রিয়া তো এটা জেনারেলি সংযোজন বিক্রিয়া, ঠিক আছে, বাট এখানে আরেকটা ধাপ তুমি বলতে পারো যে সংশ্লেষণ বিক্রিয়া। সংশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞা দিতে পারো বা এই সংশ্লেষণ বিক্রিয়ার ব্যাখ্যাটাও দিতে পারো তুমি, ঠিক আছে। আর এখানে মেইনলি জেনারেলি দুইটা বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া আর হচ্ছে দহন বিক্রিয়া, যেহেতু অক্সিজেনের প্রেজেন্স আছে, অক্সিজেনের প্রেজেন্ট থাকা মানেই হচ্ছে এটা দহন বিক্রিয়া। আচ্ছা, এরপরে এটা আমরা একটু সলভ করি। ঝিনুকের খোলস। আচ্ছা, ঝিনুকের খোলস, এটাকে ঝিনুকের খোলসে কি থাকে? ক্যালসিয়াম কার্বনেট থাকে। এই ক্যালসিয়াম কার্বনেটের তাপ দিলে আমরা কি পাবো? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। এই যে তাপ দিতেছে, এটা কি বোঝা যাইতেছে? যাই হোক, এই যে তাপ দিতেছে। আচ্ছা, এখানে আমি লিখা দিই ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটকে আমি তাপ দিলাম, তার মানে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হলো আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো। আচ্ছা, এখন আমাকে কি বলছে? যে উদ্দীপকে উৎপন্ন গ্যাসটির পদার্থটি অম্লধর্মী ব্যাখ্যা করো। এটা তোমাদের হচ্ছে এই চ্যাপ্টারের না, বিক্রিয়া তাপের শোষণের সমীকরণ বিশ্লেষণ করো। আচ্ছা, তারপরে আমি একটু বলে দিই, এটা যদিও এই চ্যাপ্টারের মানে এই চ্যাপ্টার রিলেভেন্ট করাও যায় না, আবার একেবারে ফালাই দেওয়া যায় না, কারণ এখানে অম্লধর্মী বিক্রিয়া আছে, মানে প্রশমন বিক্রিয়া বা এই টাইপের অ্যাসিড বেজের বিক্রিয়াগুলো আছে এখানে, ক্ষারীয় বিক্রিয়া। তারপর এখানে হচ্ছে গিয়ে তাপের শোষণ সমীকরণ, মানে এটাকে আসলে ধরা যায়। আচ্ছা, আমি একটু ব্যাখ্যা করে দিই। আচ্ছা, এইখানে গ্যাসটি মানে কি ভাই? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড উৎপন্ন গ্যাসটি অম্লধর্মী। কার্বন ডাই অক্সাইড কোত্থেকে আসছে ভাই? এটার প্যারেন্ট অ্যাসিড কি? প্যারেন্ট অ্যাসিড হচ্ছে কার্বনিক অ্যাসিড না ভাইয়া? এই কার্বনিক অ্যাসিড হচ্ছে এইটার প্যারেন্ট অ্যাসিড। তার মানে এইখান থেকে হচ্ছে গিয়ে আমার কি আসছে? তার মানে এটা অম্লধর্মী। এই যাদের যাদের প্যারেন্ট অ্যাসিড এরকম তাদের হচ্ছে গিয়া মানে ওইটা যদি কোনো, এটাকে আমরা বলি অ্যানহাইড্রেট বলি। যাই হোক, এত কিছু জানা লাগবে না, এটা অ্যানহাইড্রেট। তারপর কৃষি ক্ষেত্রে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব ব্যাখ্যা করো। আচ্ছা, আমাদের গাছপালার জন্য আমাদের পিএইচ এর মাত্রাটা কত থাকা স্ট্যান্ডার্ড? 6 থেকে 8-এর মধ্যে। তোমাদের বইয়ে কত আছে জানি না, তবে হচ্ছে পিএইচ লেভেল হচ্ছে 6 থেকে 8-এর মধ্যে থাকাটা সবচেয়ে স্ট্যান্ডার্ড। এইটার মধ্যে গাছপালার ফলন খুব ভালো হয়। ধরো প্রশমন বিক্রিয়ার গুরুত্ব ব্যাখ্যা করো। ধরো তোমার জমিটা কোনো কারণে যেখানে চাষাবাদ করা হইতেছে সেখানে কোনো কারণে হচ্ছে ধরো অ্যাসিডিটি বৃদ্ধি পাইলো। ধরো বর্ষাকাল আসলো, বর্ষাকালে হচ্ছে গিয়ে জমির কিন্তু অ্যাসিডিটি বৃদ্ধি পায়, পানি থাকে, তারপর হচ্ছে ওইখানে নাইট্রিক অ্যাসিডের সামান্য পরিমাণ হচ্ছে ওই যে বজ্রপাত হয় ওইখান থেকে। আচ্ছা, যাই হোক, এটা পরের টপিক। আচ্ছা, তো যাই হোক, একটু তুলনামূলক অ্যাসিডিটি বৃদ্ধি পাইতে পারে। এখন অ্যাসিডিটি বৃদ্ধি পাইলে এখানে আমরা কি করব? এখানে আমরা এমন একটা বেসিক সলিউশন দিব যার কারণে এটার দেখবা পিএইচটা ব্যালেন্স করে আবার এই জায়গাটায় যেন চলে আসে। ধরো কোনো কারণে ক্ষারীয় হয়ে গেল, ক্ষারীয় হলে কি করতে হবে? আমরা ওখানে সামথিং কিছু অ্যাসিডিক সলিউশন দিব, যেটার কারণে পিএইচ লেভেলটা আবার কোথায় আসবে? এই লেভেলে চলে আসে। দ্যাটস ইট। আচ্ছা, এরপর আসো কার্বন ডাই অক্সাইড হচ্ছে গিয়া গ্যাস অম্লীয় ব্যাখ্যা করো। আচ্ছা, এটা একটু আগেই বললাম। তারপর হচ্ছে এক্স যৌগটির হচ্ছে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করো, এটা ষষ্ঠ অধ্যায়ের। তারপর হচ্ছে উদ্দীপকের 2 নং বিক্রিয়াটিতে ইলেকট্রন আদান প্রদান ঘটে। 2 নং বিক্রিয়া, তার মানে হচ্ছে এইটা ইলেকট্রন আদান প্রদান মানে কি ভাইয়া? ইলেকট্রন আদান প্রদান মানে হচ্ছে রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান হয়। আচ্ছা,
এখন আদান প্রদান ঘটে, বিশ্লেষণ করো। আচ্ছা আসো বিশ্লেষণ করি, যেহেতু এত কষ্ট করে বললো বিশ্লেষণ করি। এখানে হচ্ছে গিয়া ক্যালসিয়াম আছে, সিলভার সালফেট আছে, ক্যালসিয়াম সালফেট আর সিলভার হচ্ছে আলাদা হয়ে গেল। আচ্ছা মুক্ত মৌলের জারণ মান কত হবে ভাই? 0 0 -2 -2 +2 +1 +1 কেন লিখলাম? কারণ সালফেট দেখো সিলভার আছে কয়টা ভাইয়া? সিলভার আছে 2টা। এখন এই সিলভার সালফেটকে নিষ্ক্রিয় করতে গেলে 2টা সিলভার লাগতেছে, একটা সালফেটকে নিষ্ক্রিয় করতে গেলে। ধরো তোমরা হচ্ছে গিয়ে কি বলবো, ধরো তোমরা হচ্ছে গিয়ে ক্লাসে হচ্ছে পরীক্ষা দিছো, পরীক্ষা দেওয়ার পরে দেখলা যে হতেছে দুইজন মিলা, তোমরা দুই ফ্রেন্ড মিলা যেই নাম্বার পাইলা, তোমাদের আরেক ফ্রেন্ড একা মিলা সেই নাম্বারটা পাইলো। এখন কথা হইতেছে তাইলে ও পাইলো হচ্ছে 2, আর তাইলে ওটারে নিষ্ক্রিয় করতে তোমাদের কত এক এক করে পাওয়া লাগছে। দুইজন মিলে 1 পাইছো আর ও একাই পেয়ে গেছে 2। তার মানে এই যে এখানে সিলভার যেহেতু 2 আছে, এই কারণে আমরা সিলভারের জারণ মান কত দিছি? +1 দিছি। আচ্ছা এবার আসো ক্যালসিয়াম। ক্যালসিয়াম আগে ছিল 0, এখন হচ্ছে +2। জারণ মানে কি ভাইয়া? বারণ। তার মানে এখানে কি ঘটছে? জারণ ঘটছে। সিলভার আগে ছিল হচ্ছে +1, এখন হয়ে গেছে, আগে হইতেছে ওর 1 টাকা ছিল, এখন 1 টাকা নাই, 0 টাকা। তার মানে এখানে হইতেছে গিয়া কি ঘটলো? এখানে ঘটলো বিজারণ। তার মানে এখানে আমরা লিখে দিতে পারি ক্যালসিয়াম ইলেকট্রন ডোনেট করছে না, মাইনাস আচ্ছা এরপর সিলভার। সিলভার কি করছে? একটা ইলেকট্রন আগে হচ্ছে ডোনেট করে রাখছিল, এখন একটা ইলেকট্রন গ্রহণ করছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে হচ্ছে সিলভার প্লাস ছিল, একটা ইলেকট্রন গ্রহণ করে শুধু সিলভার হয়ে গেছে। এখন যার মন চায় যদি সমতাকরণ করতে চাও তাহলে সমতাকরণ করে দিও, সমতাকরণ করার দরকার নেই, এত ঝামেলায় যাও না। সমতাকরণ, আর অবশ্যই অর্ধজারণ বিক্রিয়া, অর্ধ বিজারণ বিক্রিয়া লিখা দিবা। এখানে লিখবা হচ্ছে অর্ধজারণ বিক্রিয়া, এখানে লিখবা অর্ধ বিজারণ বিক্রিয়া। এরপর আসো বন্ধন শক্তি কাকে বলে? এটা লাগবে না। এটার জলীয় দ্রবণ ক্ষারীয় কেন ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা, আচ্ছা তারপরে বলি। এই কোশ্চেনটা সাধারণত আসার মতো আর কি, মানে এইটাতে অ্যাসিড বেজের সামান্য কিছু আছে তো। আচ্ছা এখন সোডিয়াম কার্বনেট Na2CO3, এইটার জলীয় দ্রবণ মানে হচ্ছে পানির সাথে বিক্রিয়া করবে, পানির সাথে বিক্রিয়া করে সেটা কি উৎপন্ন করবে? সোডিয়াম হাইড্রোক্সাইড আর কার্বনিক অ্যাসিড। এখন কথা হচ্ছে এইটা খুব লঘু একটা অ্যাসিড ভাই। এটা কি অ্যাসিড? এইটা হচ্ছে খুবই লঘু অ্যাসিড। এখন লঘু অ্যাসিড না, এটাকে তোমরা বলতে পারো দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড। আর এইটা কে ভাইয়া? খুব সবল একটা বেজ, সবল বেজ বা ক্ষার। আচ্ছা এখন কথা হইতেছে দুনিয়াতে কি জোর যার মূল্য তার। এখন কথা হইতেছে এ কি ভাই? এ হইতেছে সবল আর আরেকজন আছে কে দুর্বল, তার মানে অবশ্যই সবলের দিকে যাবে। তার মানে এই সলিউশনটা কি হবে? বেসিক সলিউশনের মতো কাজ করবে। এই কারণেই বলছে যে এটার জলীয় দ্রবণ ক্ষারীয় কেন ব্যাখ্যা করো। এই জিনিসটা বিক্রিয়াটা যারা যারা হচ্ছে লিখতে চাও লিখা দিবা, ভালো হবে। আচ্ছা এরপর ডেলএইচ এর মান নির্ণয় করো, লাগবে না। তারপর হচ্ছে তাপ ও চাপের প্রভাব, লার সাথে লিয়ে নীতি। এখানে এই যে ডেলএইচ এর ভ্যালু কি হবে? ডেলএইচ এর ভ্যালু এখানে দিয়ে দিছে পজিটিভ 180, তার মানে ওই সাইডে কি গিয়ে কি হবে? আচ্ছা এরপর হচ্ছে এটা আশা করা যায় পারবা। তারপর দেখো বোথ সাইডে হচ্ছে গিয়ে গ্যাসিয়াস আছে, গ্যাসিয়াস স্টেটে আছে, তার মানে কি হবে ভাইয়া? আচ্ছা এইটা মনে হয় এটা ডেলএইচ এর ভ্যালু, এটার তো ডেলএইচ এর ভ্যালু এইখানে, এটা তো একটা তাপ উৎপাদী বিক্রিয়া, সরি তাপহারী বিক্রিয়া।
আচ্ছা, এটা একটা তাপহারী বিক্রিয়া। আচ্ছা, এরপর আসো, এরপর হচ্ছে আইসোটোপ কাকে বলে? ক্যালসিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন? ক্যালসিয়ামকে মৃৎক্ষার ধাতু, যদিও এটা ফোর্থ চ্যাপ্টারের পড়া, তারপরেও একটু ক্যালসিয়াম হতেছে, ক্যালসিয়াম পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে ভাইয়া? ক্যালসিয়াম পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর কি উৎপন্ন করবে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এই যে এইটা হচ্ছে গিয়া ক্ষার উৎপন্ন করলো না ভাইয়া? এই যে ক্ষার উৎপন্ন করার কারণে এটারে আমরা কি বলতেছি? আর এটা ক্যালসিয়াম কি মাটির উপাদান হিসেবে থাকে, মাটির উপাদান হিসেবে যে থাকবে তাকে হতেছে, এবং পানির সাথে বিক্রিয়া করে যে ক্ষার উৎপন্ন করবে তাকে আমরা কি বলবো? মৃৎক্ষার ধাতু বলবো। 1 নং বিক্রিয়া কি ধরনের বিক্রিয়া? আচ্ছা, এখানে কি, এখানে দেখো কপার ক্লোরেট আর মানে কিউপ্রাস আর কি, এইটা বিক্রিয়া করে কি উৎপন্ন করলো? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কপার হাইড্রোক্সাইড আর হচ্ছে কি NaCl তৈরি করলো। আচ্ছা, এখন দেখো এই জিনিসটা আসলে কি, এটা কোন ধরনের বিক্রিয়া, এটা কি ধরনের বিক্রিয়া? আচ্ছা, এটা কি ধরনের বিক্রিয়া জানতে চাইছে। এখন দেখো ভাইয়া, এখানে আসলে কি ঘটতেছে, এটা একটা অধঃক্ষেপণ বিক্রিয়া না? দেখো, এ ছিল অ্যাকুয়াস ফর্মে, এ সলিড, তার মানে এ হচ্ছে দ্রবীভূত হইতেছে না, তার মানে দ্রবীভূত যে হইতেছে না, তার মানে তাকে কি বলবো আমরা? সেটারে অধঃক্ষেপণ বিক্রিয়া বলবো। তার মানে 1 নাম্বার বিক্রিয়াটা একটা অধঃক্ষেপণ বিক্রিয়া। আচ্ছা, এটাই ব্যাখ্যা করতে বলছে, এটা ব্যাখ্যা করে দিবা। তারপর জারক বিজারিত হয় এবং বিজারক জারিত হয়, 2 নং এটার আলোকে ব্যাখ্যা করো। আচ্ছা, এইটা আশা করা যায় পারবা, জারক কেন বিজারিত হয়। আচ্ছা, যেহেতু এটা এটা আগে বলা হয়নি, আচ্ছা বলে দিই। সমতাকরণ মন চাইলে করবা, না মন চাইলে করবা না। আচ্ছা, এখন দেখো হাইড্রোজেনের এখানেও, হাইড্রোজেনের এখানে কি, হাইড্রোজেনের এখানে +1, এখানেও কি +1 না ভাইয়া? সালফারের দেখো, তার মানে এইখানে দর্শক আয়নকে, হাইড্রোজেন এখানে দর্শক আয়ন হিসেবে কাজ করতেছে। আচ্ছা, এইবার আসো, তার মানে হাইড্রোজেন আমার ক্যালকুলেশন থেকে বাদ। এরপর আসো সালফার, সালফারের আগে ছিল হচ্ছে -2 টাকা, এখন হচ্ছে 0 টাকা হয়েছে। এই যে দেখো, আগে ছিল -2 টাকা, এখন 0 টাকা, তার মানে ওর টাকা পয়সা হয়েছে দেখে ওই টাকা পয়সাটা পরিশোধ করছে। তার মানে এখানে ওকে আমরা কি বলবো? ওকে আমরা বলবো হচ্ছে জারণ ঘটছে, এখানে সালফারের জারণ ঘটছে। আর ক্লোরিনের কথা চিন্তা করো, ক্লোরিনের ছিল আগে হচ্ছে 0 টাকা, মানে ওর টাকা পয়সা ছিল না, এখন কি করছে? ও 1 টাকা নিয়ে ফেলছে, মানে গ্রহণ করছে। এখন কথা হচ্ছে, যে গ্রহণ করে ফেলছে মানে টাকাটা সে গ্রহণ করে ফেলছে, তার মানে কি সে ঋণে আছে। তার মানে এটারে আমরা কি বলতে পারি? এটাকে বলবো আমরা হচ্ছে বিজারণ। এখন কথা হচ্ছে, যে জারণ ঘটায় তাকে আমরা কি বলি? বিজারক বলি। যার জারণ হয়, তার মানে এখানে সালফার কি ভাইয়া? এখানে সালফার হচ্ছে, সালফারের জারণ হয়েছে না, আমি একটু লিখা দেই। সালফারের জারণ হয়েছে, তার মানে সালফারকে আমরা এখানে কি বলবো? সালফারকে বলবো হচ্ছে বিজারক। আর হচ্ছে ক্লোরিনের কি হয়েছে ভাইয়া? ক্লোরিনের হচ্ছে বিজারণ ঘটছে, তার মানে ক্লোরিনের বিজারণ ঘটছে, তার মানে ক্লোরিনকে বলবো হচ্ছে জারক। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, এই জিনিসটাই ব্যাখ্যা করবা। তারপর দেখো বাষ্পীভবন কাকে বলে, তারপর হচ্ছে এটা পারবা। KCl তীব্র তড়িৎ বিশ্লেষণ কেন, জারণ বিজারণ। এই যে তোমাদের একটু আগেই বলছিলাম যে এইটার চেহারা বারবার দেখবা, যে জারণ বিজারণ যুগপৎ সংঘটিত হয় কেন, ব্যাখ্যা করো। ঠিক আছে, তো আশা করা যায় পারবা। একটু আগেই জারণ বিজারণ করে দেখাইলাম 1 নং বিক্রিয়ার, তার মানে এটা পারা উচিত। এরপর বিক্রিয়াটিতে তাপ ও চাপের প্রভাব বিশ্লেষণ করো, বিশ্লেষণ করে ফেলবা। এরপর 1 ও 2 নং বিক্রিয়ার হতেছে সাদৃশ্য বৈসাদৃশ্য। আচ্ছা, উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায়? উভমুখী বিক্রিয়াকে ভাই কিভাবে একমুখী করতে পারি আমরা? ধরো ওটা কোনো বদ্ধ কন্টেইনারে আছে, তার মানে বদ্ধ কন্টেইনারে থাকলে কি করতে হবে? ওটা হচ্ছে গিয়ে এমন খোলা জায়গায় করব যেন ওটা হইতেছে রিভার্সিং না হইতে পারে,
মানে উভমুখীতে আবার ফেরত না যেতে পারে, রিভার্সিং না হতে পারে, সেটা সেভাবে আমরা একমুখী করতে পারি। আবার কিভাবে করতে পারি, ধরো সেখানে কোনো একটা সাম্যাবস্থায় আছে, কোনো একটা জিনিসের তারতম্য ঘটাই দিব, এইভাবেই আমরা উভমুখী বিক্রিয়াকে একমুখী করতে পারি। আচ্ছা, এরপর দেখো 1 নং ও 2 নং বিক্রিয়ার সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্লেষণ করো। আচ্ছা, এটা কিভাবে বিক্রিয়া, এইটা হচ্ছে আমার হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া, আর এইটারে বলি হচ্ছে পানি যোজন বিক্রিয়া। ঠিক আছে, এরকম টাইপের যারা যারা আছে পানি যোজন বিক্রিয়া ঘটে। তো এখানে কার অধঃক্ষেপ পড়বে, এর অধঃক্ষেপ পড়বে। আর আরেকটা কথা মাথায় রাখবা, নাইট্রেট যার সাথে থাকবে, নাইট্রেট, অ্যামোনিয়াম, এরা যার সাথে থাকবে, এদের হচ্ছে গিয়া কখনো কি পড়বে না, অধঃক্ষেপ হবে না। এরপর হচ্ছে জারণ সংখ্যা কাকে বলে, শুরুতেই হচ্ছে বলা হয়েছে। তারপর পিঁপড়া কামড়ালে চুন ব্যবহার করা হয় কেন, ফর্মিক অ্যাসিড থাকে, ওই ফর্মিক অ্যাসিডটাকে নিষ্ক্রিয় করতে গেলে এখন ওইখানে প্রশমন বিক্রিয়া ঘটানো হবে। তো এখন ফর্মিক অ্যাসিড, অ্যাসিডের সাথে আমার কি দিতে হবে, অবশ্যই একটা বেস দেয়া লাগবে। চুন কি, চুন হচ্ছে একটা বেসিক বেস না, আর পিঁপড়ার কামড়ে কি থাকে, অ্যাসিড। আচ্ছা, এরপর দৈনন্দিন জীবনে 1 নং বিক্রিয়ার ভূমিকা ব্যাখ্যা করো, ব্যাখ্যা করে দিবা। তারপর সংশ্লেষণ বিক্রিয়া। আচ্ছা, এরপর কি, বিক্রিয়ার সংকেত লিখো। আচ্ছা, এটা তো কপার ইলেকট্রোলাইট পদার্থ, 1 নং সমীকরণ, রেডক্স বিক্রিয়া ব্যাখ্যা করো। রেডক্স বিক্রিয়া মানে কি, রেডক্স বিক্রিয়া যেখানে জারণ বিজারণ ঘটে সেটাকে রেডক্স বিক্রিয়া বলি। রেডক্স বিক্রিয়া কয় প্রকার, রেডক্স বিক্রিয়া হচ্ছে 4 প্রকার। চার প্রকার কে, সংযোজন, বিয়োজন, দহন আর প্রতিস্থাপন। এই 4জন হইতেছে গিয়ে আমার কি, রেডক্স বিক্রিয়া। তো এটাতে কি আছে, দহন বিক্রিয়া, এই যে একটু আগে বললাম যে অক্সিজেন থাকা মানেই কি, সেটা আমার দহন বিক্রিয়া, একই ধরনের সমীকরণ কিনা। আচ্ছা, এটা পারবা। এরপর হচ্ছে অণু কাকে বলে, আয়নের মধ্যে কোনটির আকার বড় আছে, এটা এ যৌগের হচ্ছে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো। এ যৌগ, আচ্ছা, এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড আর সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে কি করবে, ম্যাগনেসিয়াম সালফেট উৎপন্ন করবে। এখানে হইতেছে গিয়া সালফারের জারণ মান নির্ণয় করতে হবে। আচ্ছা, পারা যাবে, ইজি। আচ্ছা, এখন এরপর হচ্ছে বিক্রিয়া দুটির মধ্যে রেডক্স আর নন রেডক্স বিক্রিয়ার প্রকৃতি লিখো। যেখানে যেখানে কি ঘটবে, জারণ বিজারণ ঘটবে, ইলেকট্রনের স্থানান্তর ঘটবে, সেটারে আমরা রেডক্স বিক্রিয়া বলবো। যেখানে ইলেকট্রনের স্থানান্তর ঘটবে না, সেটাকে আমরা কি বলবো, নন রেডক্স বিক্রিয়া বলবো। শেষ। আচ্ছা, মৌলিক পদার্থ কাকে বলে, যোজনীয় জারণ সংখ্যার মধ্যে পার্থক্য। যোজনী জারণ সংখ্যার পার্থক্য ক্লাসের শুরুতে বলা হয়েছে, উৎপাদ লা সাথে লিয়ে নীতির আলোকে বিশ্লেষণ করো। আচ্ছা, এখানে কি মাইনাস, ডেল এইচ এর ভ্যালু কি আছে ভাইয়া, ডেল এইচ এর ভ্যালু আছে হচ্ছে মাইনাস। ডেল এইচ এর ভ্যালু মাইনাস মানে কি ভাইয়া, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। ব্যাখ্যা করতে পারবো না এখন, পারা উচিত। তারপর ব্যাপন কাকে বলে, সঞ্চারণশীল ইলেকট্রন কি, উদ্দীপকের বিক্রিয়াতে ডেল এইচ এর মান হিসাব করো। আচ্ছা, এটা এই চ্যাপ্টারের না। তারপর সাম্যাবস্থায় ঘুরে ফিরা দেখছো, ঘুরে ফিরা শোনো, তোমরা হচ্ছে সবসময় এই বোর্ড কোশ্চেন গুলো সলভ করার একটু চেষ্টা করবা। মানে বাসায় এখন তোমাদের আজকের যে রুটিনটা দিয়ে দিল, এটাতে আশা করা যায় যে হচ্ছে এপ্রিলের 21 তারিখ দেয়া হয়েছে। এখন এটা কতটা সত্য আমরা কেউ জানি না, কিন্তু কথা হচ্ছে ওইটা হিসাব করেই তুমি পড়া শুরু করে দাও, তাইলে হবে কি, তাইলে ওই পরীক্ষার ডেট তো আর আগাবেও না পিছাবেও না, মানে পিছানোর চান্স আছে, আগাবে না। কারণ কি, বছরটা অলমোস্ট 4 মাসে গেছে। এরপর তোমার খাতা দেখা লাগবে, খাতা দেখবে, রেজাল্ট দিবে, কলেজ ভর্তি হবে, 2 থেকে 3 মাস সময় লাগবে। এখন এই 2 থেকে 3 মাস সময় কি অপচয় হবে না? এখন দেখবা যে এপ্রিলের মধ্যেই সামহাও এপ্রিলের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে। ওই টার্গেটে পড়া শুরু করো, যে তোমার ফেব্রুয়ারি বা মার্চের মাঝামাঝি দিকে তোমার পড়া পুরোপুরি শেষ। এরপর তুমি কি করবা, প্রত্যেকদিন একটা বই নিবা, একটু রিভাইজ করবা, যেই কঠিন কঠিন টপিকগুলো আছে সেই কঠিন কঠিন টপিকগুলো একবার করে একটু দেখবা। ঠিক আছে, তোমার টার্গেট হবে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে তোমার পরীক্ষা মানে প্রস্তুতি শেষ করা। আচ্ছা, এই যে যতগুলা বলতেছি সবগুলা কি ভাই, সেম রিঅ্যাকশন, সেম টাইপের বিক্রিয়া না, সেম রিঅ্যাকশন বা হচ্ছে সেম টাইপের কোশ্চেন না। এই যে জারণ সংখ্যা ও যোজনী এক নয় কেন ব্যাখ্যা করো, জারণ বিজারণ যুগপৎ সংঘটিত হয় কেন, উৎপাদের সর্বোচ্চ
করণে লা সাথে লে নীতির গুরুত্ব আলোচনা করো। মোটামুটি সেম টাইপের কোশ্চেন না, এটাতে এত ভয় কিসের? তোমরা কয়েকটা বোর্ড কোশ্চেন সলভ করবা, দেখবা মোটামুটি হয়ে যাইতেছে। এটা তেমন কঠিন কিছু না, আমরা তো এখন সলভ করতেছি। এই যে 1 9 কেন মানে পার্থক্য জানতে চাইছে, এটা অ্যাকচুয়ালি পার্থক্য জানতে চাইছে, জারণ বিজারণ। এই যে যুগপৎ সংগঠিত হয় কেন, লা সাথে লিয়ে নীতি। আচ্ছা, এরপর হচ্ছে রাসায়নিক সমীকরণ কাকে বলে, তারপর হচ্ছে বিক্রিয়াতে জারণ বিজারণ ব্যাখ্যা করো, এটাতে কোনটা 1 নং বিক্রিয়া, ইজি। তারপর হচ্ছে সাম্যাবস্থার উপর চাপ ও তাপমাত্রার প্রভাব বিশ্লেষণ করো। আর কি পড়াবো? উভমুখী বিক্রিয়া কাকে বলে? সম্মুখমুখী বিক্রিয়ার হার, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার পরস্পর সমান হলে সেটাকে আমরা কি বলবো? উভমুখী বিক্রিয়া বলবো। তারপর এক্স যৌগে সালফারের জারণ মান নির্ণয় করো। এই যে একটু আগে ম্যাগনেসিয়াম সালফেট আসছে, এখন হচ্ছে সোডিয়াম সালফেট আসছে। জারণ ছাড়া বিজারণ সংঘটিত হয় না। এই যে একটু আগে বললাম যে জারণ বিজারণ সবসময় একসাথে সংঘটিত হবে, জারণ ছাড়া কখনো। ধরো তুমি 2 টাকা ডোনেট করছো, এখন 2 টাকা নেয়ার মতো কেউ নাই, এখন যদি নেয়ার মতো কেউ না থাকে তাহলে তুমি কারে ডোনেট করবা? কথা এটা না, নেয়ার মতো কেউ থাকতে হবে। ধরো হতেছে ওই টাকাটা নেয়ার মতো কেউ থাকা লাগবে, নাইলে হতেছে তুমি কাকে ডোনেট করবা, কি ডোনেট করবা? তো বিষয়টা হচ্ছে এখানে একজন ইলেকট্রন ডোনেট করতেছে, কিন্তু ইলেকট্রন নেয়ার মতো, গ্রহণ করার মতো কেউ নাই। ইলেকট্রন গ্রহণ করার মতো কেউ না থাকা